যে আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতা, তার মধ্যে আসাদুজ্জামান নূর আছেন, আকমা ফিরোজ আছেন, আইভি রহমান আছেন, তাদের জামিন হয়েছে, এগুলো কি আসলে আইনের প্রক্রিয়া নাকি রাজনৈতিক সিদ্ধান্ত? হোয়াট এভার মেবি জামিন হওয়া উচিত। আর এরা যারা আছেন বাংলাদেশে এই মুহূর্তে যদি আওয়ামী লীগকে ওপেন করে দেওয়া হয়, একেবারে স্বয়ং শেখ হাসিনাকে ওপেন করে দেওয়া হয়, আমার কাছে মনে হচ্ছে যে এখন সরকার আওয়ামী লীগকে নিয়ে যে ঝুঁকিতে আছে সেই ঝুঁকি 90% কমে যাবে। এর কারণ হলো মানুষ মানে এখন দূরে থাকলে না আকর্ষণ বাড়ে। আমরা দূর থেকে চাঁদকে দেখি, হ্যাঁ দূরের থেকে চাঁদকে দেখি, কিন্তু কাছে যখনই আসে মনে হয় যে খাবলা খাবলা, আপনি ওখানে গিয়ে বসবাস করতে পারবেন না। তা আওয়ামী লীগ যখন দূরে চলে গেছে তখন বিভিন্ন ক্ষেত্রে আমরা আওয়ামী লীগের নাম স্মরণ করছি, এবং এদের মধ্যে আমি সহ, মাসুদ কামাল সহ আমরা 99% লোক আমাদের অনেক কথা ধরুন আওয়ামী লীগের পক্ষে চলে যায় মূলত বিএনপি এবং জামাতের উপর রাগ করার কারণে। আমরা মানে ওই যে আওয়ামী লীগের পীড়িত করি বা ভালো করি, নট লাইক দ্যাট। কিন্তু দেখা যাচ্ছে এদের অনেক আচার আচরণে আমরা খুশি না হওয়ার কারণে অনেক কথা বলি, যে কথা প্রকার আনতে গিয়ে সবাই মনে করে যে আগের স্বৈরাচারকে তারা প্রমোট করতেছে। এনিওয়ে, এখন আমি মনে করি যে যদি আওয়ামী লীগের এখন যেভাবে তারা 17 বছর এই দেশটাকে শাসন করেছে, শোষণ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, এটা ভুলার নয়। এরা দূরে থাকলে বরং আমরা ভুলে যাব, সামনে থাকলে বেশি বেশি মনে পড়বে। যেভাবে জামাতের লোক এই যে এখন সামনে আসছে, আসার পরে এখন আমাদের মুক্তিযুদ্ধের কথা মনে পড়ছে, কিন্তু জামাত যদি সব পাকিস্তানে থাকতো তাদের জন্য কিন্তু বাঙালি আমাদের মন কাঁপতো যে এইভাবে আসছে। তাদের সবাই আপনি পাকিস্তানে পাঠিয়ে দেন, আপনি দেখবেন এই শফিক রহমান সাহেবের জন্য আমরা অনেকেই গড়াগড়ি করে কান্নাকাটি করছি, ইস কি সুন্দর একজন মানুষ ছিল, এত ভালো একজন মানুষ, কত মিষ্টি মিষ্টি কথা বলতেন, সেই মানুষটাকে পাকিস্তানে তাড়িয়ে দেওয়া হয়েছে, এটা ভালো হয়নি। এটা আমাদের আসলে একটা কালচার, আমাদের কালচার। তো যার জন্য ওটা আমার কাছে কোনো মাথায় ব্যথা নয়। আওয়ামী লীগকে যদি বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে হয়, প্রথমত কারো দয়া এটা সম্ভব নয়, কেউ ইচ্ছা করলে এটা পারবে না। প্রথমত আগের যে দগদগে ঘাগুলো আছে সেই ঘাগুলো নিষ্পত্তি করতে হবে। বোঝার চেষ্টা করেন, আওয়ামী লীগ 96 সনে ক্ষমতায় এলো, তারপরে আবার 2008 সনে এলো, কিন্তু তারা সেই 74-এর দুর্ভিক্ষ, সেই বাকশাল, সেই গালাগালিগুলো কিন্তু এখনও মুছতে পারেনি। এই যে জনাব তারেক রহমান সাহেব এতদিন পরে ক্ষমতায় আসছেন, এত কষ্ট, এত কিছু প্রাণান্ত চেষ্টা করতেছেন, এর সাথে তার চেষ্টা থাকতে পারে না। কিন্তু ওই যে এখনও সেই খাম্বা, এখনও সেই হাওয়া ভবন আপনি ভুলাতে পারছেন বলেন? আমরা টেলিভিশনে বলছি, বাইরে বলছি, টাইম ম্যাগাজিনে, সেই টাইম ম্যাগাজিনের মতো ম্যাগাজিনে সেখানে খাম্বা খাম্বা বলে কথা আসছে। ইট মিনস কোনো কাজ আমাদের এই সমাজে মুছে যায় না। 1400 বছরকে আবু জেহেল কী করেছে, আবু লাহাব কী করেছে, আমরা এগুলো বলে এখনও কান্নাকাটি করি, এখনও গালাগালি করি। তো কাজে আওয়ামী লীগকে দফা রফা করে, মানে তাদেরকে আসতে হলে দফা রফাটা কীভাবে বললেন? দফা রফাটা করে হলো যে এই যে ভুলগুলো করেছে এগুলো তো শাস্তি পেতে হবে, প্রত্যেকটা লোকের শাস্তি পেতে হবে। যারা যারা অন্যায় করেছে, আপনি কি মনে করেন বাংলাদেশের এই সমাজ এখন এস আলম ঢাকা শহরে ঘুরে বেড়াবে, সালমান এফ রহমান এখনও সুন্দরভাবে ঘুরে বেড়াবে, এখনও যে সমস্ত আওয়ামী লীগের দুর্বৃত্ত যারা মানে এই ঢাকা শহরের মানে অর্থনীতি, সামাজিক জীবনযাপন সব তছনছ করে দিয়েছে, এগুলো হবে? নট লাইক দ্যাট। আগে তাদেরকে ডিলিট করতে হবে। ভাই, মানে আপনার কাছে কি মনে হয় না যে একেবারে এখন যে প্রক্রিয়া চলছে, আসলে ওখানে আওয়ামী লীগ একটা দল ছিল, বা আওয়ামী লীগ তো রাজনৈতিক দল, তার কিছু আচরণের কারণে হয়তো ফেসিবাদী দল হিসেবে বলছে অনেকে। আপনার কাছে কি মনে হয় না যে যে প্রক্রিয়া, যে লোকগুলো দিয়ে, যেই চরিত্র দিয়ে আওয়ামী লীগ ফেসিবাদী হয়ে উঠলো, সেই প্রক্রিয়া এখনো বন্ধ হয়নি? আওয়ামী লীগের জন্য না, মানে যে প্রক্রিয়া, মানে আপনার যে সমস্ত মানে সারাউন্ডিংস, আপনার যেগুলো আচরণ থাকার কথা, বুঝতে পারছি। আমি আবার যে সহজ করে বলি, যারা আওয়ামী লীগকে ফেসিবাদী চরিত্র দিল, তা কি বাংলাদেশের সমাজ থেকে নির্মূল হয়ে গেছে? না না না, আপনার কথাটা হলো যে বাংলাদেশের কোনো মন্দ জিনিসই বন্ধ হয়নি, বরং আগের চেয়ে বেড়ে গেছে। শেখ হাসিনার চারিপাশে যে ফ্যাসিবাদ ছিল, যে দুর্নীতি ছিল, যে অনিয়ম ছিল, সেগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে 100টা কমেনি, বরং অনেকাংশে বেড়েছে। আবার গত 18 মাসে ডক্টর ইউনূসের জমানাতে যা কিছু হয়েছে, এই যে গত 60 দিনে, অর্থাৎ 70 দিনে, 80 দিনে, তার সাথে আরও বেশি হয়েছে ফ্রাস্ট্রেশন। বিএনপির যারা লোকজন আছে, বেশিরভাগ লোকের মধ্যে সেই ফ্রাস্ট্রেশন, তারা পেরে উঠছে না বলে একই ধরনের ঘটনা হচ্ছে। মানে পুরো সিস্টেমটা, মন মানসিকতাটা আমাদের এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। আর এই কারণে কি হলো, ওই যে জামাত আসছে, ওই যে এনসিপি আসছে, ওই যে বিএনপি আসছে, ওই যে আওয়ামী লীগ আসছে, আবার সেই ভারতীয় আধিপত্য আসছে, এগুলো কিন্তু আমাদের যে জনমনে যে একটা ফ্রাস্ট্রেশন, আমরা যদি প্রেজেন্ট টেন্স নিয়ে খুশি থাকতাম,
আমরা তো যদি সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোভাবে করতে পারতেন, চালাতে পারতেন, উনি 5 বছর 10 বছর থাকতো, এতে আমাদের আসলে কোনো আপত্তি ছিল না। আমরা বরং সবাই তাকে সহযোগিতা করতে চেয়েছি, প্রথম দিকে চেয়েছি, কিন্তু না, তিনি সেটা করেননি। আবার ধরেন তারেক রহমান সাহেব আসছেন, বিএনপি আসছে, মোরালেস আওয়ামী লীগের লোকও কিন্তু ভোট দিয়েছে, খুশি হয়েছে যে সবাই এই কাজগুলো করবে। কিন্তু এখন ওনারা যদি ফেল করে, মানে বড় বড় সমস্যাগুলো তারা বাদ দিয়ে এই যে এখন শিশু সুলভ ছেলে ভুলানো যে কাজগুলো, সেই কাজগুলো হচ্ছে, এগুলো নিয়ে বেশি দূর আগানো যাবে না। আর হায়েস্ট মাসখানিক আগানো যাবে। জুন জুলাই আগস্ট থেকে 3টা মাস আপনার পুরো প্রকৃতি বিরূপ হয়ে যাবে, মানুষের মন মানসিকতা বিরূপ হয়ে যাবে, ফাইন্যান্সিয়াল অবস্থার মানে যেটা গ্লোবালি যে একটা হিসাব, সেই হিসাবটা এই 3টা মাস হয়ে যাবে। হলে আগস্ট মাস, মানে এই 3টা মাস জুন জুলাই আগস্ট, এটা আমাদের সবার জন্য ভীষণ রকম একটা খারাপ সময়। এবং এই সময়টাতে মানে উঠে উঠে ভাব মানে অবস্থা, এই যে আমরা মার খেলাম, বড়ুতে মার খেলাম, ইরিতেও মার খেয়েছি, সামনে আমনও যদি মার খায় সর্বনাশ হয়ে যাবে। তো সব মিলিয়ে আপনি চিন্তা করেন যে দেশের সমস্ত কৃষকরা, যেখানে 1 মণ ধানের দাম 1000 টাকা, আর 1 মণ ধান যে কৃষকের মানে উৎপাদন করে কামলা শুধু কেটে নিয়ে আসবে, তাকে দিতে হচ্ছে 1200 টাকা। অন্যান্য সব খরচ বাদ, জমির খরচ বাদ, সার বিষ সব বাদ। তাহলে এই মৌসুমে একজন কৃষক সারা বাংলাদেশের প্রান্তিক লেভেলে চিন্তা করেন, যত হাজার মণ ধান হয়েছে, প্রত্যেকটা 1000 মণের ধানে আপনি চিন্তা করেন তার গড়ে 1500 থেকে 1500 টাকা, 1500 থেকে 2000 টাকা তার লস গেছে। তাহলে টোটাল আপনি সরকারের লস গেছে, হয়তো দেখা যায় যে বড় একটা সেক্টর, সে তো চাঁদা পেল না 10,000 কোটি টাকা। বাংলাদেশে কত মণ ধান হয়েছে? এই যে আলু, একটা সিজনে যখন আলু ধরা খায়, একটা সিজনে যখন কৃষকরা তরমুজ উৎপাদন করে কিন্তু ফল পায় না, আপনি এর পিছনে কত কোটি মানুষের শ্রম এবং পার হেড কত টাকা লস হয়ে যায় আপনি একটু চিন্তা করেন। এটা তো জিডিপির উপর পড়ে, টোটালটা জিডিপির গ্রোথ ইনকামের উপর পড়ছে। সেই গ্রোথ ইনকামে আমরা পিছিয়ে যাচ্ছি। ফলে হলো কি, যে যার অবস্থান থেকে রাস্তা দিয়ে ঘরেন ফিরেন, কারোর কাছে আপনি মন শান্তি পাবেন না, আপনার পকেটে টাকা নেই। রাস্তায় যে পরিমাণ ধরেন এখন মারামারি, খুনি, খুন, ধর্ষণ, রাহাজানি, মানে অপরাধের ডেফিনেশনটা তো পাল্টে গেছে। কিন্তু পুলিশ তো বলছে যে এখন পর্যন্ত তাদের যে সমীক্ষা আছে সংখ্যায় বাড়েনি। না, পুলিশের সমীক্ষা তো বড় কথা নয়। পুলিশ তো পুলিশের মতো বলবে, ইভেন সরকারের মতো করবে। কিন্তু আমরা যে মিডিয়াতে আছি বা আমরা যা আছি, আমরা রাস্তায় কি ফিল করছি, আপনার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, আমরা 3 জন তো এখানে আছি। আমরা একটা পরিবার চালাই, সেখানে আমাদের আয় আছে, ব্যয় আছে, সেই হিসাবের জায়গাগুলো তো আমরা মিলাতে পারছি না। এটা ঠিক। আমি একটু আপনার কাছে আসবো। একটু জনাব মাসুদ কামাল, একটা বিষয় আপনার কাছে বলতে চাই। আপনি খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু ভাইরাল হয়ে গেছে মুন্নী শাহর একটা বক্তব্য, সাংবাদিক মুন্নী শাহ, যে আমাদেরকে ফেসিবাদের দোসর নাম দেওয়া হয়েছে, ওইটা নিয়ে অনেক কথা হচ্ছে। আপনার কাছে কি এখন মনে হয় যে আপনি সবসময় বলে আসছেন যে আওয়ামী লীগ ফেরত আসার কিছু নেই, আওয়ামী লীগ বাংলাদেশেই আছে, সেই যারা আওয়ামী লীগ বাংলাদেশে আছে তাদের যারা সফট পাওয়ারগুলো উৎপাদন করে, মানে সেই জায়গাগুলো অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে খুব অল্প সময়ে? না, আওয়ামী লীগ বাংলাদেশে আছে অর্থটা কি? আওয়ামী লীগ একটা সমর্থন আছে, আওয়ামী লীগ একটা বিল্ডিং না, বিল্ডিং তো না, আওয়ামী লীগ একটা চিন্তা, একটা চেতনা, একটা রাষ্ট্র চিন্তা বলতে পারেন। এই চিন্তাগুলি যারা ধারণ করে তারাই তো আওয়ামী লীগ। আমি তো বলি যে দীর্ঘ সময় আওয়ামী লীগ জবরদখল হয়েছিল, কিছু দুর্বৃত্ত আওয়ামী লীগকে জবরদখল করেছিল। আওয়ামী লীগের মতোই আছে, এদেশের বহু লোকের হৃদয়ে আওয়ামী লীগ আছে, এখনো আছে, আপনি এটাকে ইগনোর করতে পারবেন না। এখন ওই সবগুলি লোককে কি আপনি ভ্যানিশ করে দেবেন? এখানে একটু আমি প্রশ্ন করবো, একটা কেন 5টা করেন, একটা করলে হয়ে যাবে। কারণ ভাই বুঝবার জন্য, মানে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সময় নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের অনেকগুলো ইতিহাস আছে, খুব ভালো ভালো ইতিহাস আছে। সেই আওয়ামী লীগ যখন কিছু জবরদখলকারী মানুষ এসে সেই আওয়ামী লীগকে একটা ফেসিবাদী দল হিসেবে প্রতিষ্ঠিত করলো, ভেতরের আওয়ামী লীগের ভেতর থেকে সেই প্রতিবাদটা 17 বছরে দেখা গেল না। হ্যাঁ, দেখা যাবে না কেন? আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। প্লিজ ধরেন আপনি একটা বাসে উঠছেন, বাসটা চিটাং যাবে, বাসের মধ্যে বসে আছেন, কিছুক্ষণ পরে আপনি বুঝলেন যে বাসের চালক তো মদ টদ খেয়ে মাতালের মতো গাড়ি চালাচ্ছে। আপনি কি করবেন বলেন? আপনি কি করবেন? আপনি বাসের মধ্যে চিৎকার চেঁচামেচি করবেন, বলবেন বাস থামাও, বাস থামাও। তো আপনি একা বলে থামবে বাস? না, থামবে না। আমরা যারা বাইরে থেকে দেখতেছি, একটা বাস মাতলামি করতে করতে এগিয়ে গেল, আঁকাবাঁকা করতে এগিয়ে গেল। এটা আমার বাড়িতে দেখছি, আমি তো বাইরে দেখেছি। বাইরে থেকে দেখে আমি বলতে পারি না এই বাসে 40 জন যাত্রী আছে, কেউ কোনো প্রতিবাদ করে না কেন?
প্রতিবাদ হয়েছে কি হয় নাই এটা বুঝতে হলে আপনার বাসের মধ্যে থাকতে হবে, আর বাইরে থেকে বুঝবেন না। জিনিসটা ক্লিয়ার আপনার কাছে বোঝাতে পারছি ভাই? মানে ভেতরে মানে হয় না, আপনি কেমনি বুঝলেন? অবশ্যই হয়েছে, হবে না কেন? বহু লোক, কেউ চেষ্টা করেছে, চেষ্টা করে ওদের দ্বারা নির্যাতিত হয়েছে, কেউ চেষ্টা করেছে না পেরে চুপ করে থেকেছে, কেউ কি বেরিয়ে করবে? আসছে। নিয়তির উপর নির্ভর করছে, স্টিয়ারিং তো লোকের হাতে। বেশি বেশি বলবো যে খাতে ফেলাই দেবো, তো বাসটা চায় নাকি? কাজে আপনি বাসের বাইরের থেকে দেখবেন যে বাসটা মাতলামি করতেছে, কিন্তু আপনি জানবেন না যে বাসের ভেতরে কি হচ্ছে। এখানেও জিনিসটা সেরকম। এরা বলে কিন্তু মাঝে মাঝে, একজন লোককে তো আত্মগ্লানিতে ভুগতে দেখলাম না। ভাই তুই কয়জন লোকের আত্মার মধ্যে ঢুকছিলি? তুই দেখবি কোথায়? না, যদি কেউ বলতো, বক্তব্যটা এরকম যে সিনিয়র নেতারা কেউ এখন পর্যন্ত যদি কেউ স্বীকার বলতো, করছে না। যদি কেউ বলতো, কারণ আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনারা বুঝবেন না, আরো ভালো বুঝবেন। আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দের মধ্যে কোনো ধরনের অন্যায় অপরাধ করছে বলে মনে হয় না, তাদের মধ্যে একজন হলো আইবুর রহমান। ঠিক আছে, আইবুর রহমান নিজেই তো আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত ছিল। সারাটা সময় তাকে ওখানে কুনাইছে, গুতাইছে, কিরা করছে। তার কথা আপনার সে সিটি কর্পোরেশনের মেয়র, তার কথা ডিসি শুনে না, প্রশাসন শুনে নাই, তারা শুনছে হলো গিয়া শাহিম ওসমানের কথা। খেয়াল করেন, শাহিম ওসমান পালাই গেছে, এই ভদ্রমণিতে পালাই পর্যন্ত যায় নাই। যে তার ভোগান্তির মাত্রাটা কেমন বলেন তো আপনি? বলেন তার ভোগান্তির মাত্রাটা কেমন? এখন একজন আওয়ামী লীগে বলতেছে ভাই আমি অনুশোচনা করতে চাই, বলার সঙ্গে সঙ্গে অরূপে সবাই তো ঝাঁপে পড়বে। আপনার আইবি রহমানের ভোগান্তিটা খেলে আপনি একবার চিন্তা করে দেখেন তো। তার একটা আন্তর্জাতিক পরিচিতি আছে, জাতীয়ভাবে পরিচিতি আছে, এবং সেই পরিচিতিটা নেগেটিভ পরিচিতিটা, পজিটিভ পরিচিতি। সেই একজন, তারপরে একজন ভদ্র মহিলা, একজন নারী। সারা দুনিয়াতে কিন্তু তিনটা প্রজাতি মানুষের, তিনটা শ্রেণী মানুষ একটু হলো আইনগতভাবে সুবিধা পায়। শিশু, নারী এবং বৃদ্ধ। তো তাকে আপনি কি দিচ্ছেন? তারা একটা মামলা থেকে জামিন পায়, তারা আপনি আবার সোনের দেখান, আবার আরেকটা মামলা জামিন পায়, আবার সোনের দেখান। তো জামিনের মামলা আস্তে আস্তে আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আসছে, 12টা মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত। একটা জামিনের মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত আসতে হবে? ভাই জামিনই তো দিচ্ছে, জামিন পাঠাতে গেলে অধিকারের মধ্যে পড়ে, সেটার মধ্যে আপনাকে আপিল করতে হবে। রাষ্ট্রের এত মানে আর খায় কোনো কাম নাই। এই রাষ্ট্রের একমাত্র কাজ হলো আইবুর রহমানের জামিনকে প্রতিহত করা, আর কোনো কাজ নেই রাষ্ট্রের। আমরা এই যে এখানে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অমুক তমুক হাবিজাবি, এরা তো রাষ্ট্রের আইনজীবী। কার টাকায় চলে? আমার আপনার টাকায় চলে। আমার আপনার টাকায় যে এই যে এর পিছনে এই আইবুর রহমানের জামিন কাট করানোর জন্য তারা এই যে চেষ্টাগুলি করলো, তারা কি আমি এই জন্য টাকা দিয়ে রাখছি? আপনি এই কথাটা আমার বলেন না। এটা কোনো কাম না কাম। তো এই আকাম যখন হতে থাকে দেশে, তখন আপনি কি আশা করেন না ভাই? এইগুলি ইন্টেনশন। মুদ্রা কথা হলো যেটা আমি বলতেছিলাম, যে প্রসঙ্গে আসছিল অন্য প্রসঙ্গে চলে আসছে, ওই প্রসঙ্গে আমরা আসি। মুন্নি শাহ কালকে একটা অনুষ্ঠানে, সেখানে সে কিছু কথাবার্তা বলছে। মুন্নি শাহ সাংবাদিক হিসেবে কেমন ছিলেন না ছিলেন, এটা আপনারাও সাংবাদিকতা করেন, আমরাও করি। সেটা নিয়ে আপনি মনে করেন যে খারাপ। হ্যাঁ, এই মুন্নি শাহ কিন্তু আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিলকে অনেক বিব্রতকর প্রশ্ন করছে, কিন্তু 111-এর পরে করছে। এই মুন্নি শাহ কিন্তু শেষের 6 বছর টানা গণভবনে অবাঞ্ছিত ছিল। শেষের 6 বছর সে গণভবনে অবাঞ্ছিত ছিল, অবাঞ্ছিত, যেতে পারে নাই। শেষ দিকে শেষবার একবার যেতে নিয়েছে, গেট বন্ধ গেছে, তাকে ওইখান থেকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। সে লোক যে শেষের 6 বছর গণভবনে ঢুকতে পারলো না, কোন দিন থেকে জানেন? এবং রানা প্লাজার ঘটনা প্রথম সে আনছে। হ্যাঁ, আমি বলি আপনি কোন দিন থেকে এটা হচ্ছে? একবার ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের সমস্ত সাংবাদিকটা একটা ঘরের মধ্যে রেখে তারা ওখানে থেকে বলছিল যে আমাদের এই আপ্যায়ন করা হচ্ছে। এইটা বলার কারণে এই অপরাধে আওয়ামী লীগের এই লোকগুলো সবাই মিলে তাকে 6 থেকে 7 বছর তারা গণভবনে ঢুকতে দেয় না, গণভবনে প্রাইম মিনিস্টার কোনো প্রোগ্রামে যাইতে দেয় নাই। সেই লোক দোষর হয় কেমন করে ভাই? আমি যদি দোষর বলতেছেন এখন আপনি বলতেছেন, দেখেন আমি কতগুলি কথা, আমি কয়েকটা নাম বলি আপনাকে, এই নামগুলি শোনেন। মুন্নি শাহ ধরেন, জাহিদুল হাসান পিন্টু, জয় মামুন, প্রভাস আমিন, রাইট। হ্যাঁ, এই যে করে নাম বললাম, আমি আরো নাম আছে, এরকম আরো অনেক নাম বলতে পারবো আমি। আশিস সৈকত, ধরেন এই নামগুলি বললাম।
এই লোকগুলি বলেন তো, এই লোকগুলির নামগুলি বললে এরা কি কোনো ব্যবসা বাণিজ্য করে? আচ্ছা, বলেন, এরা কোনো ব্যবসা বাণিজ্য করে? এরা কোনো ঠিকাদারি করে? কেউ বলতে পারবে না। এরা তো basically সাংবাদিকতাই আমি করে। আপনাকে একটু অ্যাড করি কামাল ভাই। হ্যাঁ, এক নম্বর কথা হলো, মুন্নি সাহারা কোনো মানে সাংবাদিক কিংবা কোনো মানুষই রাজনৈতিক আদর্শ থাকা দোষের কিছু নয়। মুন্নি সাহাকে যখন ঢুকতে দেওয়া হয় নাই, সেটার ঘটনাটা মূলত ছিল যে উনি প্রধানমন্ত্রী রেকর্ড করেছিলেন গোপনে। ওইটা না রে ভাই, ওইটা ব্যবহার করে গেছে। আমি বলি আরেকটা কথা বলি, 5 আগস্টের মধ্যে মানে জুলাই অভ্যুত্থানের মধ্যে আপনি যখন আমরা এখন এসে কাজ করছি, সত্যি আমি আমার চ্যানেলে সাক্ষী দেব, আমরা 5 আগস্টে কোনো ভিডিও পাই না, অনেস্টলি বললাম। তাহলে আপনি কি মনে করেন গণমাধ্যম হিসেবে আমরা কি ওই সময় যখন রাষ্ট্র তার নিজের নাগরিককে নির্যাতন করছে, গুলি চালাচ্ছে, এটার প্রতিবাদ করাটা আমাদের দায়িত্ব ছিল না? কয়জন প্রতিবাদ করছে? খুবই কম সংখ্যক। খুব, আমি প্রতিবাদ করছি। আপনি করেছেন, আমারও বলে, আমি করি নাই। শুনেন, আমি প্রতিবাদ করছি, আমারও বলে আমি নাকি সরে যেতে ফেসিবাদে দালাল, আমারও বলে। যে বলে সে তাহলে করছে, সে এখন উচ্চ কণ্ঠ বলে। আপনি কি আমি যে কথা বলছি, আমি ওই জায়গাটায় বলতে চাচ্ছি যে আপনি যখন রাষ্ট্র যখন নিপীড়ন করছে, শুনেন, তখন আমরা যখন চুপ থাকবো, তাহলে কি ওই রাষ্ট্রের দোষ আমরা না? শুনেন, এই লোকগুলি, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক। শুনেন, আমি বলি, আমার কাছে শেষ করে দেন, তারপর আপনি বলেন। এই লোকগুলি পেশাদার সাংবাদিক, সাংবাদিকতা করতে যে সে হয়তো কোনো একটা পক্ষ নিয়েছে। যদি সেই পক্ষ নিয়ে ওটা অন্যায় হতে পারে, কিন্তু তারা অন্যায় করে নাই তা কিন্তু আমি বলছি না। যদি তারা অন্যায় করে থাকে, অন্যায়ের বিচার করেন। যদি সেই অন্যায় ফৌজদারি অপরাধ হয়, ফৌজদারি অপরাধে বিচার করেন, আমার তো কোনো আপত্তি নাই, বিচার করেন। কিন্তু এই লোকগুলিকে আপনি কোনো চাকরি করতে দিবেন না। মপ করতেছেন, চাকরি করতে দিচ্ছে না বলতে এরা কোনো চাকরির জন্য যেতে আপনি দিবেন? আপনি এখানে আসলে ঢুকতে দিবেন না, আপনি, আমি জানি তো। মানে ঢুকে দেবেন না এই কারণে, আপনি কেন দেবেন না সেটাও বলি। আপনি দিবেন না যে আপনি ভয় পাবেন যে আমার এখানে যে ঢুকছে, এটা যদি যাই না যায়, তাহলে তো আবার আমার এখানে মগ হবে। আপনি এই ভয় দিবেন। আমি আপনাকে তথ্য দেই। তো এখন আমার কথা হলো কি, এই বিষয়টা নিয়ে আপনার একটু, যেহেতু ছোট ভাই বড় ভাই, তো একটু ডিবেট করতেই পারি। করেন। প্রথম কথা হলো, বাংলাদেশের এখন পর্যন্ত গণমাধ্যম যা আছে তার 95% আওয়ামী লীগের মালিকানায়। এখন পর্যন্ত যারা গণমাধ্যমে কাজ করছে, এবং আমি আপনার বলি শুধুমাত্র মাথার কয়েকজন ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী যারা আওয়ামী লীগ সমর্থন করে, এরকম কারো চাকরি গণমাধ্যম থেকে যায় নাই। আমি যদি নাম ধরে বলি, এক এক করে বলতে পারবো, শুধুমাত্র সিনিয়র কয়েকজন নাম দেখছেন তো আপনারা। এখন মূল সংকট হলো আওয়ামী লীগ আমলে কোনো ধরনের বিএনপি মনা ব্যবসায়ী কখনো কোনো গণমাধ্যমের অনুমোদন পেয়েছে, এরকম কোনো নজির নাই। কিন্তু এই সরকারের আমলে তারা শুধু গণমাধ্যম না, অনেক কিছু পাচ্ছে। আপনি সেই সময় এসে যদি এই কথাটা বলেন যে বাংলাদেশে গোলাম দস্তগীর গাজী এই চ্যানেলের মালিক, উনি কাকে চাকরি দেবে কি দেবে না সেটা নিয়ে সরকার তো কাউকে কিছু বলেন না। ভাইরে, আপনি এক কথা বলছেন, আমি বলতেছি আরেক কথা। আমার কথাটা হলো কি, যে এই লোকগুলিকে আমি যে নাম বললাম, আমি আপনি উদাহরণ দেবো। আপনি বলছেন যে আওয়ামী লীগের মালিক, আর এটা তো আরো বড়, মানে আরো বড় সমস্যা কি জানেন? যেহেতু সে আওয়ামী লীগের ছিল, এখন সে প্রমাণ করার চেষ্টা করতেছে সে বিএনপির চেয়ে বড় বিএনপি, সে জামাতের চেয়ে বড় জামাত, সে প্রমাণ করার চেষ্টা করতেছে। সেখানে বলে না, আমি আপনাকে এক্সাম্পল দিই, একদম আপনি কয়টা এক্সাম্পল চান? এক্সাম্পল দিতে পারবো তো আমি। বলেন। ইত্তেফাক কি করতেছে, প্রথম আলো কি করতেছে, আপনার এই কি বলে এই সমকাল কি করতেছে, এই যে কালকে দেখলাম আজাদ সাহেব। আচ্ছা, আজাদ সাহেব বলে নাই প্রথমত তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, বলে নাই সে। এখন কি হয়েছে, তার মানে তার সব তো এমপি হচ্ছে, সে তো গভর্নমেন্টের সঙ্গে তার ভালো সম্পর্ক। শাহ আলম সাহেব বলে নাই মৃত্যুর পরে আপনার সঙ্গে আমি যাবো, কবরে যাবো, বলে নাই। সে কবরে গেছে না ইন্ডিয়া গেছে, সে গভর্নমেন্টের সঙ্গে। আমরা এটা নিয়ে একটু রনি ভাই একটু বলেন। আমি কিন্তু শুরুতে একটা আপনাকে ক্লু দিয়েছিলাম যে আসলে সরকারকে যারা ফেসিবাদী হতে সহযোগিতা করেছে, সেই যে সমস্ত ভাইরাসে আপনার রোগটা হওয়ার কথা, সেই ভাইরাসকে মুক্ত বাংলাদেশ। প্রথমত হলো কি যে আপনি যদি আপনার মতামত এবং সমর্থনটাকে আপনি অবারিত করতেন, স্বাধীন দিয়ে দিতেন। এখন ধরেন আপনি এই চ্যানেলের মালিকের কথা বললেন, এই চ্যানেলের মালিকের সারা জীবনের যে শ্রম, গাজী টায়ার, সেখানে 30-35 হাজার লোক চাকরি করতো, পুরো পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আচ্ছা, এই চ্যানেলটা আছে, এই চ্যানেলে সে বা তার আত্মীয় স্বজনের কতটা নিয়ন্ত্রণ আছে এই মুহূর্তে? পুরোটাই তাদের না, মালিকানা তাদের, নিয়ন্ত্রণ তাদের কথা। কয়জন চাকরি সে দিতে পারতেছে, কয়জন রাখতে পারতেছে, জাস্ট আমি জাস্ট আস্কিং কোশ্চেন। কিন্তু গোলাম দস্তগীর গাজীর যে অন্যান্য যেগুলো অনিয়ম হয়েছে, যেগুলো ওই তার নির্বাচনী এলাকার মানুষজন বদনাম করছে, সেইগুলো কিন্তু কোনো সুরাহা হয়নি। তার যেটা প্রোডাক্টিভ যে খাতগুলো, তার যে গাজী টায়ার দেশের, আমার কাছে মনে হয় এইটা একটু ব্যতিক্রম রনি ভাই।
ওনার ক্ষতি হয়েছে, সে ক্ষতিগুলো একেবারে প্রতিহিংসাপরায়ণভাবে হয়েছে। সেগুলো নিয়ে সবাই, ইভেন আমার সঙ্গে বিএনপির যে সিনিয়র নেতা তারাও বলেছেন যে এইটা বাংলাদেশের একটা বড় খাত, টায়ার শিল্প, মানে যেহেতু আর কোনো কোম্পানি নাই, ফ্যাক্টরিও নাই, আর ওনার প্রতিষ্ঠান নিয়ে চলতে। আমি যেটা বলছি কি, ওনার বিরুদ্ধে তো বড় ধরনের মামলা নাই। তা আমি কিন্তু এই জামিনের বিপক্ষেও না, আমি শুধু একটা কথা বলতে চাই যে বাংলাদেশের গণমাধ্যমে আগে যেভাবে একটা প্রেশার আসতো, আপনি যেহেতু গণমাধ্যম নিয়ে অনেক বেশি মানে খুব বেশি সচেতন, যে প্রেশারগুলো কমে গেছে। মানে আমি তো গণমাধ্যমের সাথে 1986 আমরা তিনজন মিলে যদি এখন সরকারের সমালোচনা করি, আমি বিশ্বাস করি একটা ফোনও আসবে না। না, একটা ফোন আসবে না। না, একটা ফোন আসবে, আপনার আমাকে ফোন করার মতো অবস্থা বাংলাদেশে নাই কারো। এটা শেখ হাসিনার জামানাতেও ছিল না আল্লাহর মেহরবানিতে, হ্যাঁ, আর এখনও নাই। মানে গোলাম রনিকে বা একটা টেলিফোন করবে কোনো একটা জায়গা থেকে, আমরা আগের মতোই কথা বলেছি। কিন্তু সমস্যা হলো যে কিছু মানুষ আছে যারা নিজেদের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে বসে থাকে, তাদের ফোন আসে না, কিন্তু তারা সবসময় ভয়ে থাকে এই বোধহয় ফোন আসলো। আপনি যদি সমাজের বিভিন্ন জায়গাতে যোগ্য লোকদেরকে, মেধাবী লোকদেরকে আপনি অবারিত করে দিতে পারেন, এখন তারা নিজের যোগ্যতাতে টিকতে পারলো না, কিন্তু পথে যখন আপনি প্রতিবন্ধক, আপনি একজন মুন্নির সাহা বা একজন প্রভাস আমিন, একজন মোস্তফা ফিরোজ, একজন আনিস আলমগীর, এই সাংবাদিকগুলো কিন্তু হঠাৎ তৈরি হয় না, দীর্ঘদিন, একটা 30, 35, 40 বছর ধরে একজন মাসুদ কামাল এমনি হয় না। তো এখন রাতারাতি 40 বছর ধরে সমাজে রাষ্ট্র যাদেরকে তৈরি করলো, তাদেরকে আমরা একটা ট্যাগ দিয়ে পুরো পেশা থেকে আউট করে দিলাম। আউট করে দেওয়ার পর আপনি দেখেন এখন এতগুলো মিডিয়া, এতগুলো সংবাদপত্র, আপনি 10 জন সাংবাদিকের নাম বলতে পারবেন না যাদেরকে সবাই নাম জানে বা চেনে। বা ফলে কি সমাজে এই পেশাটার কোনো ইনফ্লুয়েন্স নাই। এত কিছু চেষ্টা করার পরে এখনও তো একজন মতিউর রহমান, একজন মাহফুজ আনামের বিকল্প আমরা তৈরি করতে পারলাম না। তো একটা প্রথম আলো তৈরি করতে পারলাম না, বিকল্প তৈরি করতে পারলাম না, আমাকে সেটা জ্বালিয়ে দিতে হবে। একজন মাহফুজ আনাম, মতিউর রহমানের মতো দ্বিতীয় কোনো লোক তৈরি করতে পারলাম না, তার আগে এই দুজনকে আমাদের মেরে ফেলতে হবে। তো এই যে কালচারটা আমাদের দেশে চলে আসছে, এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। কিন্তু আমি যেটা বলছি, আপনি মনে হয় ওই শেষ প্রশ্নটা বুঝলেন। আমি বলি একটা সরকারকে একেবারে স্বৈরাচার কিংবা ফেসিবাদী কিংবা একদম খারাপ সরকার হিসেবে মানে প্রতিষ্ঠিত করবার জন্য তার চারপাশে যে সমস্ত আয়োজন লাগে, মানে এর আগে সরকারকে যারা যে ভাইরাসে ওই রোগে আক্রান্ত করেছিল, করোনার জন্য ভাইরাস লাগে না, তো বর্তমান সরকারের মধ্যে ওই সমস্ত ভাইরাসের আপনি সংক্রমণ দেখতে পান কিনা? অবশ্যই আছে। এখানে মূলত হলো যে সরকারকে 99% নষ্ট করে আমলাতন্ত্র, দ্য ব্রুক্রেসি। এখন সেই ব্রুক্রেসি আপনি গিয়ে ব্যাংক পাড়াতে গিয়ে দেখেন, সোনালী ব্যাংকে গিয়ে দেখেন, একটা সময় বিএনপি জমানাতে সেখানে কি বাকের নামে নাকি একটা লোক ছিল, পুরো ব্যাংক পাড়া তার নিয়ন্ত্রণে ছিল। এখন গিয়ে সোনালী ব্যাংকে খোঁজ নিয়ে দেখেন যে এই শেখ হাসিনার পতনের পরে অত বড় একটা ব্যাংকে কে মব করেছে। একজন জেনারেল ম্যানেজার থেকে রাতারাতি মব করে সে এখন মানে যাকে বলে পুরো ব্যাংকটা সে চালাচ্ছে, এমডিকে সে পর্যন্ত বসতে দিতেছে না। আপনি রিপোর্ট করতে পারতেছেন এটা নিয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক। আপনি একই অবস্থায় গিয়ে দেখেন অগ্রণী ব্যাংকে এবং এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশনে এখন পর্যন্ত আপনি কমিটি গঠন করতে পারেন, মানবাধিকার কমিশনে এখন পর্যন্ত আপনি কমিটি গঠন করতে পারেন নাই। এরপরে 10 বছর 15 বছর চাকরির বাইরে ছিল একজন পুলিশ কর্মকর্তা, আপনি তাদেরকে ধরে এনে সবকে পোস্টগুলোতে বসাচ্ছেন। এদের অনেকের শরীর খারাপ, স্বাস্থ্য খারাপ, ট্রেনিংয়ের দুর্বলতা আছে, সব মিলিয়ে কোনো কিছুতে আপনি ধারাবাহিকতা রক্ষা করছেন না। যে দলবাজি, তারপরে শেষে যে স্বৈরাচারী মনোভাব, যে অযোগ্যতা, যে আত্মীয় তোষণ, যে আঞ্চলিকতা, দেখেন আপনি দেখেন আজ আপনি দেখেন এত বড় একটা ক্যাবিনেট আছে, কিন্তু আপনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন যে প্রতিমন্ত্রী আছে, তার দাপটের কাছে আপনি দেখেন তো সমস্ত কিছু তছনছ হয়ে যাইতেছে। এই লোকের চোখের চাহনি, কথাবার্তা, আপনি কথা বলতে পারতেছেন। মির্জা ফখরুলের মতো মানুষ দৌড়ে থর করে কাঁপছে। তা সেই যদি হয়তো বেনজির দোষ করছে কি? বেনজির কোনো দোষ নাই, বেনজির সাধ্য হতে তুলের বেশি। আপনি খালি বেনজির অবস্থা, বেনজির যে কোয়ালিটি, যে আইজি হিসেবে তার সব কিছু দেন, তার কোয়ালিটি, মুন্নি সাহার যে কোয়ালিটি, বেনজির যে কোয়ালিটি, মোজাম্মেল বাবুর যে কোয়ালিটি, আপনি মোজাম্মেল বাবুর ফারজানার উপর যে কোয়ালিটি, এবং কোয়ালিটি সম্পন্ন সাংবাদিক আগে হন, তারপর দলবাজি করেন। কিন্তু এখন যারা দলবাজি করছে তারা তো ওই লেভেলের যোগ্যতা সম্পন্ন লোক না, দলবাজি শুরু করছে, দলবাজি তার দেশে তারা খারাপ কাজ করতেছে, কিন্তু মানে ওই লেভেলের। আপনি নাইমুল ইসলাম খানের যে কোয়ালিটি, নাইমুল ইসলাম খানের সাথে কি আপনি যে আগে যে শফিক ছিল, শফিকের কোনো কোয়ালিটি আপনি সমান করতে পারবেন? কোথায় নাইমুল ইসলাম খান আর কোথায় শফিক? কিন্তু নাইমুল ইসলাম খান প্রেস সচিব হিসেবে যে ধরনের কাজ করেছে, তার 1000 গুণ নয় 1 কোটি গুণ বেশি অপব্যয় করেছে ক্ষমতার, সেটা হলো সেই ডাস্টবিন শফিক। আপনি আর কীভাবে বলবেন? তো এখন এই জামানাতে এটা কি আসলে মানে এটা অনেকে বলে এটা কি আসলে বাস্তবতা আছে?
বাস্তবতা মানে কি? বাস্তবতা যেটা আছে সেটা হলো যে আপনি আমি সবচেয়ে বড় ব্যাপার হলো তলে তলে কি হয়েছে। ধরেন শফিক নাকি কোনো অন্যায় পারসেপশন? না 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 কোনো ধরেন অন্যায় করে নাই, ঘুষ খায় নাই, দুর্নীতি করে নাই, ধরে নিলাম কিচ্ছু করেনি, কিন্তু তার যে অ্যাটিটিউড ছিল, তার যে কথা ছিল, তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, মনে হতো যে পুরো সরকারি উনি না চালান। না না আমাদের পুরো দেশ জাতিকে বিরক্তি, মানে আমাদের মধ্যে একটা বিষাদের ছায়া সে ছড়িয়ে দিয়েছে। তো কোনো প্রেস সেক্রেটারি কখনো ইতিপূর্বে কখনো এরকম কাজ হয়নি। আবার এখন গিয়ে দেখেন যে প্রধানমন্ত্রীর অনেক জুনিয়র সাংবাদিক, একজন দেখলাম যে এক জুনিয়র সাংবাদিক বোধহয় আমার ছেলের বয়সী হবে, সেও নাকি উপদেষ্টা হয়ে গেছে। মানে অবাক করা ঘটনা, একটা প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন লোক হয়ে গেছে। এখন এই জিনিসগুলো ধরেন আমরা যারা সমাজে আসা যাওয়া করি, আমাদের কোনো রাজনীতির প্রাপ্তি নাই, কিন্তু যে দৃশ্যগুলো আমরা দেখতেছি ক্ষমতার কেন্দ্রে, এগুলোর ফলাফল যে ভালো হবে না এটা তামার পাতা নেন লিখে দিন। কমল ভাই, একটু আপনি এখন বলবেন একেবারে। আমি যে বিষয়টি বলছি যে সরকারের অল্প সময় গেল, এরই মধ্যেই বিরোধী দল তাদের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে, কর্মসূচি 17 তারিখ থেকে শুরু করবে এবং এক প্রকার সরাসরি হুমকি দিয়েছে নাহিদ যে রাজপথে যাওয়াই তাদের শেষ অপশন। এটাকে কিভাবে দেখছেন এই মুহূর্তে? ঠিক আছে, এটা হতেই পারে। পলিটিক্যাল পার্টি সে রাজপথে যেতে চায়, অসুবিধা কি? অসুবিধা তো নাই কোনো। আসুক না রাজপথে। আপনার কাছে কি মনে হয় যে আমি একটা কথা ভাই, অভ্যুত্থান পরবর্তী দেশ একটা নতুন সরকার এসছে, এমনিতে নরভরে অর্থনীতি থাকে, এটাই স্বাভাবিক। এই অবস্থায় সরকার এবং বিরোধী দলের মধ্যে যে দূরত্ব বাড়ছে, সেটা কি বাংলাদেশের জন্য খুব বেশি? সরকার এবং বিরোধী দলের মধ্যে মানে নৈকট্য তৈরি করার দরকারটা কি? সহযোগিতা। ওনাদের সহযোগিতা কেন করবে? ওটা প্রেম প্রীতি জায়গা না। ওরা এক দল করে, এরা এক দল করে, ওখানে প্রেম থাকার কোনো দরকারই নেই। বিরোধী দলের প্রেম, আমি বলি শোনেন, বিরোধী দলের প্রেম থাকতে হবে জনগণের সঙ্গে। যদি তারা কখনো সরকারি দলে যেতে চায় যে আমি সরকার হব, তাহলে তাকে প্রেম করতে হবে জনগণের সঙ্গে, সরকারি দলের সঙ্গে না। এইটাই নিয়ম দুনিয়া। যখন ফুটবল খেলা হয়, দুই দল যখন খেলে, তখন দুই দলের মধ্যে প্রেম গোল হবে না। আমি সেই কথাটাই বলছি, যখন দেখেন দ্রব্যমূল্য, ভাই আপনি এই অ্যাঙ্গেল একটু, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানে সারা বিশ্বে তো ফুয়েলের একটা বড় সংকট আছে, ফুয়েল পাওয়া যাচ্ছে না বাংলাদেশে। রনি ভাই বলছেন যে অর্থনৈতিক বড় একটা মন্দা হওয়ার সম্ভাবনা আছে খুব রিসেন্টলি। তো সেই সময় বিরোধী দল এগুলোর দিকে খুব বেশি মনোনিবেশ আছে বলে মনে হয় না, শুধুমাত্র গণভোট বাস্তবায়নটাই তারা ফোকাস করছে। তারা এমন বিষয় নিয়ে বলেন, আপনি তো বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটা লজিক আছে, এটা নিয়ে তারা যদি বলবে তখন তারা লজিক শোনাই দিবে। ওটা বসে যাবে কেন? সে এমন পয়েন্ট নিয়ে যাবে যে পয়েন্টে তাদের কোনো জবাব নাই, ওইটা নিয়ে যাবে যেটা নিয়ে তারা জবাব দিতে কষ্ট করতে হবে। দেখেন কি নিয়ে গেছে, তারা গেছে কি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, গণভোট বাস্তবায়ন নিয়ে। ঠিক আছে, ফাইন। আমি নিজে বহুবার বলেছি এই বিএনপি চায় নাই যে গণভোট হোক, চায় নাই। এই বিএনপি চায় না যে এইভাবে গণভোট হোক, যে গণভোটটা আমাদের জাতির উপর চাপাই দেওয়া হয়েছে। আমরা কিন্তু চিৎকার করছি যে এটা কোনো গণভোট না, এই গণভোট অবৈধ, এটা বারবার বলছি আমরা। বিএনপি কিন্তু আমাদের সঙ্গে তাল মিলায় নাই, বরং বিএনপি বলছে কি, তারেক রহমান নিজে বলছে হ্যাঁ ভোট দেন, একবার তো বলছে, একবার বলছে। কেন বলছে? মনে বলছে উনি এখন প্রাইম মিনিস্টার। আমি ওনাকেই প্রশ্ন করতেছি, ভাই আপনি কেন বলছেন এই কথাটা? ওটা আপনি বিশ্বাস করতেন না। ওই হ্যাঁ ভোটের মধ্যে যদি আপনি দেন, তাহলে উচ্চ কক্ষে 100 লোক নির্বাচিত হবে পিআর পদ্ধতিতে। আপনি যেটা চান না, ওইটাতে আপনি ওখানে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, দিয়া তারপর আপনি বলতেছেন যে আপনি হ্যাঁ ভোট দেন। বললেন কেন? যদি বলে থাকেন, এখন তারা বলতেছে কি আমরা যেগুলিতে নোট অফ ডিসেন্ট দেইনি সেগুলি মানবো, কিন্তু গণভোটের মধ্যে স্পষ্ট করে লেখাই আছে এটা আপনার প্রাপ্ত ভোটের আনুপাতিকের হবে। তো গণভোটের 4টা প্রশ্নের একটা প্রশ্ন, এটা তো আপনি তো হাত দিতে বলছেন। তো এখন এইটাই তোরা পায়ে পেয়েছে। এখন জামাত এনসি বলছে আপনি তো বলছেন, আপনি দিবেন না কেন? এখন জবাব দেন। এখন সালাউদ্দিন সাহেব জ্ঞানী মানুষ, উনি এখন বলতেছেন যে আমরা যদি ইলেকশন না হইতো এই জন্য আমরা দিচ্ছি। তার মানে আপনি একটা প্রতারণা করছেন। প্রতারণা আপনি কার সঙ্গে করছেন? সরকারের সঙ্গে করছেন, ডক্টর ইউনূসের গভর্নমেন্টের সঙ্গে করছেন, নাকি জনগণের সঙ্গে করছেন? আপনি একটা জনগণের দল, আপনি 213টা আসন পাইতে পারেন। আপনি এমন একটা দল যে জনগণ আপনাকে 213টা আসন দিল, সেই জনগণের উপর আপনি ভরসা করতে পারলেন না কেন? এই প্রশ্নটা আমি বিএনপিকে করব। এখন বিরোধী দলটা কি করবে? বিরোধী দল তো সেই পয়েন্টটা নিয়ে রাজপথে আসবে, বিরোধী দল তো সেই পয়েন্টটা নিয়ে জনগণের সামনে যাবে, যে পয়েন্টটা
ওরা বেকায়দায় আছে, স্বাভাবিক, এটা তো জনগণের প্রশ্ন। বরঞ্চ আমি হতাশ হচ্ছি যে জামাত এনসিপি কেমন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলে না। রাইট। আমি এটা হতাশ তো। না, আমি প্রশ্ন করছিলাম তারা এই বিষয়ে নিয়ে কেউ কথা বলতে চায় না। এই বিষয়ে তারা ওই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই বিষয়টা নিয়ে আমরা বিএনপি জামাতের সঙ্গে আলোচনা করে এটা পররাষ্ট্রমন্ত্রী জন বলছে, তারপরের দিনই তো জামাতের আমির বলছে আমার সঙ্গে আলাপ হয় নাই। তাহলে কি জামাতের আমির মিথ্যা কথা বলছে? জামাতের আমির মিথ্যাবাদী? সংসদে বলতে পারতো, বিষয় বলেনি তো। কি বলতে পারতো? আলাপ বাদ দেন, আমাকে তো বলে নাই। দেখেন এখানেও কি হচ্ছে এটা বলি আমি আপনাকে, আমি যেটা বুঝি এখানেও তারা যেটা করছে, জামাত মনে করতেছে যে আমি যদি এটা বলি তাতে আমেরিকা আমার উপর খেপে যাবো, তাহলে আমেরিকা আমাকে ক্ষমতায় আসতে দিবে না। এইটা হলো আরেক ভুল। আমেরিকার থেকে আপনি ক্ষমতায় বসায় না। রাইট। পৃথিবীর কেউ কখনো আরেক দেশে একজনকে ক্ষমতায় বসাতে পারে না, বসায় জনগণ। জনগণের মধ্যে সেই চিন্তাটা তৈরি হয়, ওরা খালি হেল্প করতে পারে। আপনাকে ঠেইলে আমি কাজ করতে পারবো না ভাই, তাহলে কাছে আপনার যোগ্যতা থাকতে হবে। আসিফদের এত আলোচনা ডিপ স্টেট এগুলো কি এদের সঙ্গে কি সম্পর্ক? আসিফ আলোচনা করছে, সে আলোচনা থাকতে চায়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওই দলের মুখপাত্র, সে আসলে বাস্তবে নো হায়ার। বাংলাদেশের পলিটিক্সে সে কোথাও নেই। যেমন ধরেন সে ঢাকা দক্ষিণ থেকে ইলেকশন করতে চায়, ঢাকা দক্ষিণে সে তার ধারণা ছিল আমি ইয়াং জেনারেশনে ভোট পাবো, ঠিক আছে। তো ওইখানে সাদিক কায়েম ক্যান্ডিডেট, সে তো সাদিক কায়েমের অর্ধেক ভোট পাবো না। আমি এই বিষয়টা নিয়ে একটু রনি ভাই আপনি কি বুঝতে পারছেন যে এই মুহূর্তে বিরোধী দল যাচ্ছে একদিকে, তারা তো দাবি করছে পুরোটাই তারা যাচ্ছে যে জুলাই সনদ এবং গণভোট, কিন্তু সরকার আছে তাদের প্রতিশ্রুতি নিয়ে। এখানে বড় ধরনের সংকট তৈরি হবে কিনা? সংকট হবে। এখানে বিরোধী দল রাইট, তারা যেটা চাচ্ছে এটা চাওয়ার অধিকার আছে। আর সরকার যেটা বলছে সেটার পক্ষে তাদের কোনো নৈতিক যুক্তি নাই, আইনগত ভিত্তিও নেই। বোঝার চেষ্টা করুন, তারা বলছে আমরা নোট অফ ডিসেন্ট দিচ্ছি। 4-5 জন লোক বিএনপির তারা ওই আলোচনায় অংশগ্রহণ করেছে অন বিহাফ অফ দ্য পার্টি। সালাউদ্দিন সাহেব সেখানে নোট অফ ডিসেন্ট লিখেছে। এখন আপনি বোঝার চেষ্টা করুন নিজে নিজে যে দেশের যদি 6 কোটি ভোটার ভোট দিয়ে থাকে হায়ের পক্ষে, সেই 6 কোটি ভোটারের হায়ের পক্ষের ভোটটা যুক্তিযুক্ত, বেশি গুরুত্বপূর্ণ, নাকি জনাব সালাউদ্দিন সাহেব বলেছে যে আমি এটা নোট অফ ডিসেন্ট দিলাম, মানে আমার নোট অফ ডিসেন্ট মানে কি আমার পছন্দ হয়নি, আই ডু নট অ্যাগ্রি। আই ডু নট অ্যাগ্রি ইট ডাজ নট মিন আই অ্যাম ডিসঅ্যাগ্রি। আমি এটার সাথে ডিসঅ্যাগ্রি করি এটা বলা হয় নাই। ডিসেন্ট বলা মানে আমি এখানে দিলাম আমার জিনিসটা অত ভালো লাগেনি, ডিসেন্ট মানে। নোট অফ ডিসেন্টের অন্য একটা অর্থ আছে যে ঠিক আছে আমি মেনে নিলাম যেহেতু সংখ্যাগরিষ্ঠের পক্ষে। না 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 না, সংগঠন বা কোথাও নোট অফ ডিসেন্ট দেওয়া হয়, পাস হয়ে যাচ্ছে, হ্যাঁ পাস হয়ে যাচ্ছে, তখন আমি আমার দ্বিমতটা জানা রাখলাম যে যদিও পাস হয়ে গেল, এটা দ্বিমত না, মানে আমার এটা এত পছন্দ হয়। ডিসেন্ট শব্দটার অর্থ হলো, ডিসেন্ট হলো, নোট অফ ডিসেন্ট হলো খুব ভদ্রভাবে মানে রিফিউজ করে, আমি এই জিনিসটার সাথে এভাবেই না। তা উইথ প্লেজার, উইথ গ্র্যাটিটিউড এই শব্দগুলো ইংরেজিতে যখন ব্যবহৃত হয় তখন হলো যে আমি খুব সম্মানের সাথে আনন্দের সাথে গ্রহণ করলাম আর আমি মেনে নিলাম ইটস-ওকে, বাট এখানে আমি নোট অফ ডিসেন্ট দিয়ে দিলাম, আমার এত ভালো লাগেনি ব্যাপারটা। আসলে অত বড় কথা নেই এখানে। জিনিসটা হলো রাজনীতিতে প্রতারণা, রাজনীতিতে মোনাফিকি, রাজনীতিতে ধোঁকাবাজি, এই জিনিসগুলো প্রকৃতি সহ্য করে না। এর কারণ হলো আপনাকে রাজা বানানো হয়েছে, রাজা তো কখনো ইঁদুরের মতো আচরণ করবে না। আপনাকে সিংহ বানানো হয়েছে, সিংহ কখনো খরগোশের মতো, বেজির মতো আপনার আচরণ করবে না। ইউ আর এ কিং, আপনার কথা মানে হাকিম নড়বে তো হুকুম নড়বে না। রাজা কখনো মিথ্যা কথা বলে না, এটা হলো ইতিহাস। যে রাজা যেটা বলে, রাজা সবসময় সত্য কথা বলে, সে যা বলে ওটা করতে হবে। আপনার জন্য সবচেয়ে ভালো ছিল বিএনপির জন্য। আমরা সাধারণ অবস্থায় থেকে আমরা বলেছি বাংলাদেশে গণভোটের কোনো বৈধতা নেই, আপনি বলেছেন বৈধতা আছে, বিএনপি বলেছে, এখানে গেল কেন? আমরা বলেছি যে এখানে বিএনপির এই জিনিসগুলো ডিসঅ্যাগ্রি করা উচিত, এখন থেকে ডিসঅ্যাগ্রি করা উচিত। আমি নিজে বলেছি তার তো এই যে আলী রিয়াজের সংস্কার কমিশনে যাওয়াই উচিত না। আমি নিজে বলেছি যে আমার মতো মানুষ সালাউদ্দিন সাহেব ওখানে গিয়ে যে অপমানিত হচ্ছেন, আমি মরে যেতাম, আমি পার্টিই করতাম না। আমাকে যদি তারেক রহমান সাহেব বলতেন, আমি বলতাম যে আপনার পার্টিই করব না, তবু ওখানে গিয়ে আমি যে অপমান হয়েছে সেই অপমানের পর আমি আর সেখানে যাব না। কিন্তু তারা সেই অপমান সহ্য করছে, যা কিছু করছে করে এই নাহিদের হাত ধরে সে কি মিনতি করেনি? এই জামাতের আমিরের পেছনে কি তারা ঘুরেনি? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য দিনের পর দিন তারা ওখানে অপমানিত হয়নি? 5 বার 6 বার 7 বার অ্যাপয়েন্টমেন্ট চেয়ে তারা সেই অ্যাপয়েন্টমেন্ট পায়নি। সংকট কি তৈরি হতে পারে? এটা কি বড় ধরনের সংকট? মূল ব্যাপার হলে কি যেন অল অন এ সার্টেন, ধরেন আপনি
আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে, সম্পর্ক হওয়ার পরে আপনি কিছুদিন পর সেই সম্পর্কটা অস্বীকার করে বসলেন। তো আপনি আমাকে জানেন, আমিও আপনাকে জানি। এখানে এনসিপি জামাত গত 18 মাস দেশ চালিয়েছে, ফলে এই দেশের প্রত্যেকটা জায়গাতে তাদের লোক আছে। 2 নম্বর হলো যে এটা সত্য কথা, আপনার এই যে ম্যাটিকুলার যে ডিজাইন হয়েছে এবং যে আন্দোলনটা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, এই পথে ঘাটে যা কিছু হয়েছে গত 2-3 বছর যাবৎ, এই ঘটনার সাথে ডিপ স্টেট বলেন, ম্যাটিকুলার ডিজাইন বলেন, তার সাথে ডক্টর ইউনূস, এনসিপি, জামাত এরা প্রত্যক্ষভাবে জড়িত। বিএনপি রাস্তার আন্দোলন করেছে, কিন্তু এই ডিপ স্টেটের কোনো কিছু জানে না। কাকে কত টাকা দেওয়া হয়েছে, কাকে দিয়ে কোন অপকর্ম করা হয়েছে, কাকে দিয়ে থানা লুট করানো হয়েছে, কাকে দিয়ে কোন জিনিস হয়েছে, এর কোনো তথ্য বিএনপির কাছে নাই। ফলে এই কাজগুলো যারা শেখ হাসিনার জমানায় করেছে সাকসেসফুলি, তারা এখন যদি করতে চায় কত সুন্দরভাবে করতে পারবে আপনি নিজে তো বুঝেন। শেখ হাসিনার জমানাতে যখন তার 100% অ্যাকুরেসি ছিল, তার দাপট ছিল, তার শক্তি ছিল, সব কিছু ছিল, তার মধ্যে তারা এই কাজগুলো করে ফেলেছে। আর এখন যদি সেম কাজটি সেই ডিপ স্টেট এখন যদি কাজ করতে চায়, এখন তো তার সাথে আরও 100 গুণ নড়বড়ে, সেই আরো ভালো, আরও তাদের জন্য সহজ। ফলে এখন অনুকূলে আর কি। তারা এখন যে কোনো সময় যে কোনো ঘটনা করতে পারে। আমি মনে করি যে সরকারের যারা কর্তা ব্যক্তি আছে, এত দ্রুত ঘাড় বাঁকা করা ঠিক না, এত দ্রুত অতীতকে ভুলে যাওয়া ঠিক না। এই বিএনপির যারা লোকজন আছে এখন, তাই আল্লাহ বলছেন, মানে আল্লাহই বলেন যে ওরা যখন বিপদে পড়ে, নাফরমান বান্দা, অবাধ্য আমার, অকৃতজ্ঞ আমার বান্দা যারা আছে, তারা যখন বিপদে পড়ে তারা খুব হাওমাও করে কান্নাকাটি করে। এরপর আমি তাদের বিপদ যখন উদ্ধার করে দিই, তারা এমন একটা ভাব দেখায় মনে হয় যেন তাদের কোনো বিপদ ছিলই না। তো এখন বিএনপির যারা লোকজন ক্ষমতায় আছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তাদেরকে দেখলে আমার মনেই হয় না যে বাংলাদেশে একসময় আওয়ামী লীগ ছিল। আর 17 বছর দেওয়ার আউট অফ দ্য পাওয়ার, এবং এই সময়টাতে তারা আল্লাহর কাছে মোনাজাত করেছে, কপাল দাগ পুড়িয়ে ফেলছে, জেলখানা থেকে হাওমাও করে কান্নাকাটি করেছে। আমি জাস্ট একটা বাস্তব উদাহরণ দিই। এখন আমার কাছে ওই গ্রেপ্তার হওয়ার মানে ইসের পরে ওই ব্যারিস্টার শাহজাহান ওমর দেখা করতে আসলেন। তো আমি জিজ্ঞেস করলাম, আমি ওনার সাথে কথা বলাই দিচ্ছি, সে এসে বলতেছে এরকম, বা আমাকে মাসুদ কামাল খুব গালাগালি করে। আমি বললাম যে না, মানুষ ভালো, একটা সম্পর্ক করেন। তারপর তারে ফোন করলাম, তাই বলে যে হোয়াই নট। তো শাহজাহান ওমরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেন বিএনপিতে ছেড়ে আওয়ামী লীগে যোগদান করলেন? তো ভাই, আমার জেলখানাতে এমনভাবে চাপ দিয়েছে, আমার জান বাঁচে না। তা আমার দেখলাম আই হ্যাভ টু ওয়ে, আমার বাকি জীবন জেলখানাতে কাটতে হবে, সব কিছু করতে হবে, আর বিকল্প ওদের কথা শুনতে হবে। তখন আমাকে বলতেছে ওদের যে কিংস পার্টি, সেই কিংস পার্টিতে যোগদান করার জন্য। আমি তো স্মার্টলি বলছি যে আমাকে মানে আওয়ামী লীগে নিয়ে নেন। এটা তো আমার মন্দের ভালো ছিল, আমার তো ছিল না। বললো যে আমি যেদিন জেলখানা থেকে বের হয়ে আসি, ওনার কথা, সেই দিন আমার সাথে বিএনপির যারা জেলখানায় ছিল, নাম বললাম না, টপ টু লো, সবাই হিংসায় মরে যাচ্ছিল, এবং সবাই যদি শেখ হাসিনা সবাইকে ডাকতো, ওই দিন শাহজাহান ওমরের মতো সবাই আওয়ামী লীগে যোগদান করতো। শাহজাহান ওমর নিজে আমার অফিসে এই কথাগুলো বলে গেছে। ফলে সেই মানুষ যদি এখন বড় বড় কথা বলে, আমরা তো ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী, 1 to 1 অনেক ঘটনার সাক্ষী। আমরা মানে রনি ভাই, অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, তো একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা আপনার 3 মিনিট, আপনার 3 মিনিট। কারণ ভাই আপনি বলেন আগে, সবচেয়ে বড় কথা ইন্টারনাল সরকারের একটা সংকট নিয়ে দেখলাম। এমনিতে রোহিঙ্গা নিয়ে একটা বড় ধরনের সংকটে আছে। ঠিক সম্প্রতি 2টা নির্বাচন হয়েছে, একটা হলো আসামে, অনেকগুলোতে হয়েছে, আসাম এবং পশ্চিমবঙ্গে 2টা জায়গাতে যে 2টা দল ক্ষমতায় এসছে, বিজেপি এসছে 2 জায়গায়, তারা প্রচণ্ড পরিমাণ তাদের রাজনীতি হলো মানে হিন্দুত্ববাদের রাজনীতি, মুসলিম বিদ্বেষী এবং বাংলাদেশ বিদ্বেষী তাদের পুরো অবস্থান সবসময়। এইটা কি সরকারকে কোনো ধরনের চাপে ফেলতে পারে কিনা? প্রথমত হলো যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে 2জন ব্যক্তিকে দেওয়া হয়েছে, এই 2জন ব্যক্তির মধ্যে একজন লেখাপড়া জানা, অতি উচ্চ মার্গের বুদ্ধিমান। এত বুদ্ধিমান লোক, অর্থাৎ বিএনপির সবগুলোর বুদ্ধি যদি একটা ঘটির মধ্যে রাখেন, তাদের এডুকেশন এবং বুদ্ধি ধরেন একটা পাত্রের মধ্যে রাখেন, আর অন্য পাত্রে খলিলুর রহমানের বুদ্ধি এবং অভিজ্ঞতা রাখেন, খলিলুর রহমানের পাত্রটা বেশি হবে। তো সেই মানুষকে আপনি দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এবং হি ইজ 100% ডমিনেট বাই আমেরিকা। তো এই যে আমেরিকান একটা লবি, ফলে এই লবির যারা লোক, সে মনে প্রাণে কখনই কৌশল করে চীনের সাথে তার দ্বারা সম্পর্ক হবে না। এই একই ভুল শেখ হাসিনা করেছে। এই খলিলুর রহমানকে দিয়ে কখনোই ভারতের সাথে দিল্লির সাথে সম্পর্ক হবে না। আবার আরেকজন লোক আছে, এই হুমায়ুন কবির নাম, তাকে আন দেওয়া হলো। তার বক্তব্য, উপদেষ্টা, হ্যাঁ, তার কথা শুনে তো আমার যৌবন চলে এসছে। আমার কাছে মনে হয় আমি 17 বছরের বয়স হয়ে গেছি। সে বলতেছে যে ভারত এবং চীনের মধ্যে আমরা রেফারি হতে পারি, বাট আমরা ফুটবল হব না।
মানে সোফা থাকলে আমরা কথা বললাম আকর্ষণীয়, মুখ থাকলে সব কথা বলা যায় না, তো এখানে মুখ ব্যবহার না করে বললাম যে সোফা থাকলেই আসলে সব কথা বলা যায় না। মানে বাংলাদেশ, চীন এবং ভারত মারামারি করবে বা খেলা খেলবে, ম্যাচ খেলবে, আর বাংলাদেশ বাসি ফু দেবে, রেফারি হবে, এই কথা বলা রীতিমতো অমার্জনীয় অপরাধ, কূটনীতির জন্য অমার্জনীয় অপরাধ, যেখানে আমরা তাদের মনোরঞ্জনের জন্য তাদের কাছ থেকে একটা জিনিস, আপনি দেখেন আগের যে মোমেন সাহেব, সে বলছে আমরা চীনের সাথে বন্ধুত্ব করতে হবে, বিকজ এখানে বাঞ্চ অফ মানি, বস্তা ভরে ভরে তারা আমাকে টাকা দিচ্ছে, আমি এর বিকল্প নাই। তো এরকম একটা যে অবস্থাতে আওয়ামী লীগ ছিল, তার চেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থায় সরকার, তা সেখানে সে চীনের রেফারি হতে চাচ্ছে। তো দিনের বেলায় আপনি তার রেফারি হতে চাচ্ছেন না, রাতে গিয়ে আপনি তাকে তোষণ করবেন এবং বেজিংয়ে গিয়ে বলবেন আমার এই প্রকল্পে টাকা দেন, ওখানে এটা করেন, এটা করেন, এটা করেন, এটা করেন, এটা হয় না। মানে পুরো যে এই বিষয়টা কি বলবো যে দুই জায়গাতে আসাম এবং পশ্চিমবঙ্গে দুইটাতেই মানে তাদের রাজনীতিটা যে দুইটা জায়গায় সরকার, তার রাজনীতিটাই না, পুরো। না, আসাম পশ্চিমবঙ্গে আমাদের কিচ্ছু হবে না, এটা ভাই একটা বিষয় যে বলছিলাম যে তাদের রাজনীতিটাই এরকম যে মুসলিম মানে বাংলাদেশি, এরকম একটা ইয়ে, ওটা আগামীতে কোনো সংকট তৈরি করতে না, পারে না, এগুলো না। আমাদের মেন সংকট দিল্লির সাথে পররাষ্ট্র ব্যাপারে, সীমান্তে মানে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের কিছুই হবে না, আসামের সাথে আমাদের কিছুই হবে ওই হিন্দুত্ববাদের রাজনীতি না, 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 এগুলো এগুলো কিছু হবে না। আসাম মানে দিল্লি, মানে আপনি যাকে বলে কলকাতা ইজ এ মেগা সিটি, এখানে এখনো পর্যন্ত আপনি একজন মুসলমানকে বলেন তো বাংলাদেশে আসার জন্য, যে বাংলাদেশের মন্ত্রী বানাই দিবে, ওখানকার একটা ভিক্ষুক মুসলমানরা বাংলাদেশে আনতে পারবেন না, ও কলকাতা দিল্লিতেই থাকবে, টেরিবল অবস্থা। তো ওদের ভিতরে যে জাতীয়তাবোধ, ওখানে ওদের ওই শহরে ওরা মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, তারা ওন করছে, ওদের জাতীয়তাবোধের সঙ্গে আমাদের তুলনা হয় না। ফলে ওদের কোনো ঘটনা নিয়ে আমাদের দেশ হয় না। এবং আমাদের দেশেও মূল ব্যাপার হলো আমাদের দেশে মুসলমানরা জামাতের কিন্তু মাজার ভাঙবে, কিন্তু একজন হিন্দুর গায়ে হাত দিলে কিন্তু জামাতের খবর আছে, সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের মানুষ কিন্তু দাঁড়ায়। এইটা বাংলাদেশের নাই, এটা বাংলাদেশের এই জিনিসটাই নেই। ফলে ওইটা নিয়ে আমাদের দেশ কোনো সমস্যা, আমাদের মেইন সমস্যা দিল্লির সাথে। কামাল ভাই এই বিষয়টা যে কিছু আপনি কেমন দেখেন, এটা কিভাবে দেখেন? দেখেন একটা জিনিস হলো কি, মানে ভারত তো একটা বড় দেশ, অনেকগুলি প্রদেশ এখানে আছে কিন্তু, এবং আমাদের যে আতঙ্কটা করা হচ্ছিল যে আমাদের সীমান্তবর্তী 3টা রাজ্যই কিন্তু এখন বিজেপির হয়ে গেছে, মণিপুর, ত্রিপুরা বিজেপি, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ। তো এদের সঙ্গে আমাদের বিস্তীর্ণ সীমান্ত। এখন এর মধ্যে একটা কথা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উনি একটা কথা বলছেন একটা মিডিয়া, পশ্চিমবঙ্গের একটা মিডিয়াতে এটা প্রচার হয়েছে। উনি বলেছেন যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো না হয়। কেন না হয় ভালো? যখন ভালো হয়ে যায় তখন আমাদের বিএসএফ আর আমাদের যে সীমান্তরক্ষী আছে বিজেপি, এদের মধ্যে খুব ভালো সম্পর্ক হয়, তারা হাসাহাসি করে, হ্যান্ডশেক করে, মুখ করে তুমুক করে, তো তখন তারা আর আমাদের এখান থেকে কোনো কিছু কাউকে পুশব্যাক করে না। ওরা বলে পুশব্যাক, আমরা বলি পুশিন, পুশব্যাক করে না। যদি সম্পর্ক খারাপ থাকে তাহলে প্রতিদিনই 20 জন 30 জনকে পুশব্যাক করতে পারি আমরা। তার মানে উনি পুশব্যাক করতে চান, এটা তাদের রাজনীতি, এটা উনি বলেছেন। আচ্ছা, এইটা কিন্তু দিল্লি শুনছে, দিল্লিকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার রিয়াকশন, দিল্লি বলছে এটা ওর ব্যক্তিগত বক্তব্য। তার মানে এই থিওরির সঙ্গে অফিসিয়ালি ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট একমত নয়, আনঅফিসিয়ালি হতেও পারে। কিন্তু ইন্ডিয়ার রাজনীতিটাই এমন, ওরা মুখে বলবে একটা, করবে, ওরা বলতেছে করুক। তাদের কথা হলো কি যে এই অঞ্চলে, এই রাজ্যে আমার লক্ষ্য তো ইলেকশন করে ভোট করে জিততে হবে, যা করলে ভোট পাবে তোমরা বলো, কিন্তু ডিসিশনটা কিন্তু দিল্লির থেকে আসবে। এখন যদি দিল্লির সঙ্গে আপনার সম্পর্ক ভালো হয় তাহলে সমস্যা নাই কোনো। দিল্লির সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয় কেন? আপনার সম্পর্ক খারাপ করে খুব জরুরি। এটা কি বাংলাদেশের পক্ষ থেকে হয়? দুই পক্ষ থেকে হয়। ওরা একটু মাতব্বরি করতে চায়, বড় ভাই সুলভ আচরণ করতে চায়। আমরা কখনো অতজন হই, কখনো ক্ষমতায় করে না খারাই পড়ি, কিছু একটা করে। আমাদের এখানে অনেকে আসছিল না, বড় এখন এমপি হয়ে গেছে, যে ওই 7 সিস্টারের সবাইকে আমাদের এখানে আশ্রয় দিবে নাকি বলছিল। এটা কোনো কাণ্ডজ্ঞান সম্পর্ক মানুষের কথা বলতে পারে? বলছে তো ভাই। অন্য একটা দেশ, ওইখানে কি হচ্ছিল আমার জানার দরকারটা কি? তাদেরকে আমি আশ্রয় দিব কেন? তো এখন এই অবস্থায় আমি মনে করি না যে খুব কিছু সমস্যা হবে, এটা আমি পার্সোনালি মনে করি না। এই শুভেন্দু অধিকারী অনেক কথা বলছে, কখন বলছে ভোট পাওয়ার জন্য বলছে, এখন বলতেছে ভোট তো পেয়ে গেছে, আমরা কোবরা। ধন্যবাদ। শিওর থেকে